আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি এত ঠান্ডায় কেন ভোগেন? আপনার প্রচুর হাঁচি কেন হয়? আপনার কেন প্রচুর পরিমাণে ক্রমাগত কাশি হতেই থাকে? আপনার একটু আবহাওয়ার ভ্যারিয়েশন অর্থাৎ ওয়েদার পরিবর্তন হলে, আবহাওয়া পরিবর্তন হলেই প্রচুর কাশি এবং নাকে বারবার সর্দি আসতেই থাকে এবং ক্রমাগত নাক ঝাড়তে হয় এবং আপনার একের পর এক সর্দি এবং কাশি এবং ক্রমাগত হাঁচি এবং এর এক পর্যায়ে আপনার শ্বাসকষ্ট কেন হয়? এটা নিয়ে কি কখনো আপনি ভাবছেন? আপনি কি জানেন আপনি দীর্ঘদিন ধরে যে রোগটিকে পুষে নিয়ে আসতেছেন, এই ক্রমাগত হাঁচি কাশি এবং সর্দি, এটা আপনাকে অ্যালার্জিক্যাল রাইনাইটিসের দিকে ধাবিত করতেছে এবং এই অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যার কারণেই আপনার স্থায়ীভাবে শ্বাসকষ্টের দিকে ধাবিত হচ্ছে। আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয় এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়। এই শ্বাসতন্ত্রের মাঝে যে জায়গাটি রয়েছে এখানে প্রচুর ইনফ্লামেশন তৈরি হয় শুধুমাত্র কোল্ড অ্যালার্জির কারণে। এটি কি আপনার কখনো মনে এসেছে? আপনি কি জানেন এই সমস্যা থেকে স্থায়ী সমাধান পেতে হলে কি করণীয়? আপনি কি শুধু নেজাল ড্রপ দিচ্ছেন অথবা হিস্টামিন ওষুধ খাচ্ছেন বা এন্টি নেজাল ড্রপ নিচ্ছেন বা কোনো স্টেরয়েড মেডিসিন খাচ্ছেন, এগুলো নিয়েও আপনার কোনো পরিত্রাণ পাচ্ছেন না, কিন্তু এটার সমাধান কি? এটা কি কখনো আপনি ভেবে দেখেছেন? এগুলো সমস্যার স্থায়ী সমাধান যদি আপনাকে পেতে হয় তাহলে আমাদের এই আলোচনাটি আপনার জন্য। অর্থাৎ অ্যাজমা কেন তৈরি হচ্ছে এবং কোল্ড অ্যালার্জি থেকে কিভাবে অ্যালার্জিক্যাল রাইনাইটিসের সমস্যা তৈরি হচ্ছে এবং স্থায়ীভাবে কেন ফুসফুসের দিকে সংক্রমিত হচ্ছে এই রোগটি, এবং এর থেকে কি শুধু ধুলাবালি এবং আবহাওয়ার পরিবর্তনই কি একমাত্র দায়ী? এই সমস্যাগুলো থেকে স্থায়ী সমাধান পেতে আজকের এই আলোচনাটি আপনার জন্য, এবং আশা করছি আপনি অবশ্যই আলোচনার শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আজকের এই আলোচনা আপনাকে অবশ্যই এমন একটি পথ দেখাবো যে পথে আপনি যদি নিয়মিত চলতে থাকেন তাহলে স্থায়ী সমাধান আপনি পাবেনই পাবেন, এটা আপনাকে নিশ্চিত করে বলতে পারি। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে চলুন আলোচনার মূল অংশে আমরা ফিরে যাই। এই অংশটি হচ্ছে আমাদের আলোচনার শুরুর পথ। এই প্রক্রিয়া কেন হয়, এই প্রক্রিয়া একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, সেটি নিয়ে আজকে আমাদের আলোচনা। প্রথম পর্যায়ে অর্থাৎ কোল্ড অ্যালার্জি এবং আপার এয়ারওয়ে ইনফ্লামেশন, এটি মূলত উপরের শ্বাসতন্ত্রের সমস্যা। নাক থেকে ফুসফুস পর্যন্ত যে অংশটি রয়েছে এটি শ্বাসতন্ত্র, এবং এইখানে মূলত ঠান্ডার সংস্পর্শে এলে এবং পরাগরেণু অথবা কোল্ড অ্যালার্জির সংস্পর্শে এলে এই সমস্যাটি তৈরি হয়। অর্থাৎ ধুলাবালি, ডাস্ট মাইট, পরাগরেণুর সংস্পর্শে এলে এই অংশটি অতিমাত্রায় সংবেদনশীল হয়ে পড়ে। শরীর অতি দ্রুত সংবেদনশীল হয়ে পড়ে এবং এর প্রতিক্রিয়ায় শরীর এক ধরনের, শুরুটা হয় উপরের শ্বাসনালীতে। ধুলাবালি, পরাগরেণু বা ঠান্ডার সংস্পর্শে এলে শরীর যে প্রতিক্রিয়া দেখায় এটিতেই মূলত অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা তৈরি হয়। এটিকেই বলা হয় মূলত অ্যালার্জিক রাইনাইটিস অথবা কোল্ড অ্যালার্জি। কি ঘটে তাহলে? অ্যালার্জেন শরীরে অতিমাত্রায় সংবেদনশীলতা তৈরি করে এবং আইজিই অ্যান্টিবডি তৈরি হয় এবং মাস্ট সেল ভেঙে হিস্টামিন নামক একটি রাসায়নিক পদার্থ নিঃসরণ করে। তাহলে লক্ষণ এক্ষেত্রে কি দেখা দেয়? হাঁচি ক্রমাগত এবং একের পর এক নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ থাকা এবং খুসখুস করে গলায় কাশি হওয়া। তাহলে এক্ষেত্রে কি ধরনের বিপদ হতে পারে? এক্ষেত্রে যদি আপনি সঠিক সময়ে চিকিৎসা না নিয়ে থাকেন, অর্থাৎ প্রাথমিক পর্যায়ে যদি আপনি সঠিক চিকিৎসা না নিয়ে থাকেন, তাহলে শ্বাসনালীতে যে মিউকাস মেমব্রেন রয়েছে বা কোষ ঝিল্লি রয়েছে সেক্ষেত্রে সেগুলো অত্যন্ত সংবেদনশীল হয়ে পড়ে, অর্থাৎ অত্যন্ত হাইপার সেন্সিটিভিটি তৈরি হয় এবং ফুলে যায় এবং অত্যন্ত স্পর্শকাতরতা তৈরি হয়ে অত্যন্ত কষ্টকর অবস্থায় তৈরি হয়। রোগী অত্যন্ত অসহনীয়, অবর্ণনীয় কষ্টে ভুগতে থাকে। চলুন আলোচনার দ্বিতীয় ধাপে আমরা যাই। সেটা কি? সেটা হচ্ছে লোয়ার এয়ারওয়ে ইনফ্লামেশন। চিকিৎসা বিজ্ঞানে বলা হয় অ্যালার্জিক রাইনাইটিস অ্যান্ড অ্যাজমা আর ওয়ান এয়ারওয়ে অ্যান্ড ওয়ান ডিজিজ। সুতরাং মধ্যবর্তী পর্যায়ে যেভাবে এই প্রক্রিয়া তৈরি হয় সেটি নিয়ে আমাদের আলোচনায় আমরা ফিরে আসি। চলুন, যে পোস্ট নেজাল ড্রিপ কি? পোস্ট নেজাল ড্রিপ হচ্ছে নাকের পেছনের অংশে যে কফটা বা সর্দিটা বা কাশিটা জমে থাকে, সেই কফটি বা কাশিটি আস্তে আস্তে করে গলার নিচের দিকে সুসুর করে নেমে আসে। এই কফ বা কাশি সরাসরি ফুসফুসে দিকে পৌঁছায় যায় এবং এটি সরাসরি ফুসফুসের নালীকে প্রভাবিত করে। মুখ দিয়ে শ্বাস গ্রহণ করা হয়। অর্থাৎ নাক যদি দীর্ঘক্ষণ ধরে অ্যালার্জিক্যাল রাইনাইটিসের কারণে যদি আপনার এই বন্ধ হয়ে থাকে এবং বারবার যদি ক্রমাগত সর্দি ঠান্ডা লেগেই থাকে, সেক্ষেত্রে নাক তার সঠিকভাবে নিঃশ্বাস বা শ্বাস নেওয়ার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়। সেক্ষেত্রে মুখ সরাসরি এয়ারওয়েসে যে বাতাসটা প্রবেশ করিয়ে দেয় সেটা সরাসরি ধুলোবালি এবং ঠান্ডা বাতাস সরাসরি ঢুকিয়ে দেয় এবং এই বাতাসটি যখন সরাসরি ফুসফুসে যেতে থাকে সেক্ষেত্রে আপনার ব্রঙ্কাই অথবা ফুসফুসের নালীগুলিকে অত্যন্ত সংকুচিত করে ফেলতে পারে, ফুসফুসের নালীকে সংকুচিত করতে পারে। ব্রঙ্কো স্পাজম, উপরের প্রদাহ নিচের দিকে অর্থাৎ উপর থেকে নিচের দিকে নেমে এলে তখন ফুসফুসের যে রক্ত নালীগুলো রয়েছে সেগুলো সরু হতে থাকে এবং এক পর্যায়ে শ্বাসকষ্ট তৈরি হয় এবং এই প্রক্রিয়ায় যে শ্বাসনালীতে দীর্ঘক্ষণ ধরে যে ইনফ্লামেশন তৈরি হয়, এই ইনফ্লামেশনের কারণেই কিন্তু শ্বাসকষ্ট দীর্ঘক্ষণ স্থায়ী হয় এবং এই প্রক্রিয়াকে ব্রঙ্কিয়াল অ্যাজমা বা হাঁপার নামে পরিচিত। তৃতীয় পর্যায় বা জটিল পর্যায়। তৃতীয়
প্রক্রিয়া অর্থাৎ জটিল পর্যায়। তৃতীয় পর্যায়ে আমাদের আলোচনা এবং এই প্রক্রিয়া কিভাবে জটিল প্রক্রিয়া তৈরি হয় সেটি নিয়ে আমাদের আলোচনা। চলুন আরেকটি এগিয়ে যায়। অর্থাৎ জটিল পর্যায়ে রয়েছে মিউকাস মেমব্রেন বা কফ জমে থাকা। প্রচন্ড অ্যাজমা বা শ্বাসকষ্ট রোগীদের তাদের এয়ারওয়েজ প্রচুর পরিমাণে কফ জমে থাকে। এই কফ জমে থাকার কারণে তাদের এক ধরনের সার্বক্ষণিকভাবে ব্যাকটেরিয়ার জন্ম হয় এবং এই ব্যাকটেরিয়ার বংশবিস্তার ক্ষেত্রে সুবিধাজনক পরিবেশ তৈরি করে নেয়। সিলিয়া অকার্যকর হওয়া অর্থাৎ দীর্ঘক্ষণ ধরে যদি আপনার এ ধরনের ব্রঙ্কিয়াল অ্যাজমা বা কাশি লেগেই থাকে সেক্ষেত্রে চুলের মতো করে আমাদের এয়ারওয়েসে অর্থাৎ কণ্ঠনালীর ভিতরে এক ধরনের চুলের মতো পাতলা বা সরু রক্তনালী রয়েছে, যেটা সরাসরি ভাইরাসকে বা ব্যাকটেরিয়াকে বাইরে বের করে দিতে সাহায্য করে। এটি যখন আপনার ক্রমাগত লেগেই থাকে কফ বা শ্বাসকষ্ট লেগেই থাকে বা কাশি আপনার বারবার হতেই থাকে সেক্ষেত্রে এটি তার কার্যকারিতা হারায় এবং গুণগত মান নষ্ট হয়ে যায়। দীর্ঘস্থায়ী প্রদাহের কারণে এগুলো ঠিকমতো তার কার্য সম্পাদন করতে পারে না। সেকেন্ডারি ইনফেকশন অ্যালার্জি বা অ্যাজমায় আক্রান্ত ফুসফুস অত্যন্ত দুর্বল থাকে। এক্ষেত্রে সাধারণত একটু ভাইরাল জ্বর বা একটু ঠান্ডার সংস্পর্শে এলে দ্রুত ফুসফুস আক্রান্ত হয় এবং ব্যাকটেরিয়াল নিউমোনিয়ার তৈরি হতে পারে। এক্ষেত্রে ফুসফুস অতি দ্রুত আক্রান্ত হতে পারে এবং অত্যন্ত জটিল থেকে জটিলতর পর্যায়ে চলে যেতে পারে। প্রতিরোধ এবং করণীয় আসলে এই বিষয়টিকে আপনি যদি একেবারে স্থায়ী সমাধান পেতে চান তাহলে আপনার যখনই এই রোগটি দেখা দিচ্ছে অর্থাৎ অল্পতেই হাঁচি কাশি ঠান্ডা এবং ক্রমাগত একের পর এক আপনার হাঁচি হয়েই থাকছে এবং আপনি কোনোভাবে এর থেকে মুক্তি পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনাকে প্রাথমিক পর্যায়ে এর সতর্কীকরণ অবস্থান ধারণ করতে হবে এবং দ্রুত এর থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে একটি মানসম্মত চিকিৎসা নিতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন এই আলোচনার প্রায় শেষ পর্যায়ে আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এবং প্রচন্ড ধুলাবালি থেকে নিজেকে সাবধান রাখতে হবে, অর্থাৎ অ্যালার্জেন থেকে নিজেকে দূরে রাখতে হবে। ঠান্ডার সংস্পর্শে না আসে আপনাকে একটু আর্দ্র জায়গায় থাকতে হবে এবং শুষ্ক জায়গায় থাকতে হবে। এবং ব্রিদিং এক্সারসাইজ, আপনি যদি দীর্ঘদিন অ্যালার্জি বা এবং অ্যাজমায় আপনি নানাবিধ সমস্যায় জর্জরিত থাকেন এবং ক্রমাগত আপনার হাঁচি বা হতেই থাকে এবং ক্রমাগত শ্বাসকষ্ট হতেই থাকে, এক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি ব্রিদিং এক্সারসাইজ করুন এবং মানসম্মত ডায়েটকে আপনি ফলো করুন। এছাড়া রয়েছে আপনি যদি নিয়মিত ভ্যাকসিনেশন দিয়ে থাকেন অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রতি বছর নিয়ে থাকেন, যদি নিউমোনিয়া বা আপনি অ্যাজমা রোগী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি 5 বছর পর পর আপনি অ্যালার্জিক্যাল রাইনাইটিসের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এক্ষেত্রে আপনি নানাবিধ ওষুধও খেয়ে থাকতে পারেন। নাকে হয়তো অ্যান্টিহিস্টামিন ব্যবহার করতে পারেন বা নাকে ন্যাজাল ড্রপ দিতে পারেন, স্টেরয়েড স্প্রে আপনি নিতে পারেন। নানাবিধ পর্যায়ে আপনি যদি এটা থেকে হতাশ হয়ে পড়েন যে কোনোভাবে এর থেকে মুক্তি পাচ্ছেন না, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে একটি আশ্চর্য ট্রিটমেন্ট রয়েছে পৃথিবীতে, হয়তো আপনি জানেন অথবা প্রতারিত হয়েছেন এমন একটি অবস্থান আপনার জীবনে হতে পারে। আপনি যদি নিয়মিত কোনো ভালো রেজিস্টার্ড ডাক্তারের চিকিৎসা নেন এবং মানসম্মত চিকিৎসা আপনি পেয়ে থাকেন এবং উনি যদি আপনাকে ভালো করে ট্রিটমেন্ট করে থাকেন, দীর্ঘ কিছুদিন ধরে যদি আপনি এই ট্রিটমেন্টটা নিতে থাকেন তাহলে দেখবেন যে আপনার এই অ্যাজমা সমস্যা অর্থাৎ অ্যালার্জিক্যাল রাইনাইটিসের সমস্যা এবং কোল্ড অ্যালার্জি সমস্যা, ক্রমাগত হাঁচি কাশি সর্দি একেবারেই আপনার জীবন থেকে স্থায়ীভাবে বিলুপ্তি হচ্ছে এবং স্থায়ীভাবে আপনার এই ডাস্ট মাইট ধোলা বা পরাগরেণু সমস্যা হলেও অথবা আবহাওয়ার পরিবর্তন হলেও আপনি এই সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন এবং ক্রমাগত আপনি আর আক্রান্ত হচ্ছেন না এবং এর থেকে স্থায়ী সমাধান আপনি ফিরে পাচ্ছেন। এক্ষেত্রে আপনি আমাদের অনলাইনে দেখানো যে নাম্বারটি রয়েছে এই নাম্বারেও যোগাযোগ করে আপনি আমাদের কাছ থেকে চিকিৎসা নিতে পারেন এবং আপনার পূর্বের সেই স্বাস্থ্যে ফিরে যেতে পারেন যে যখন আপনার এই ধরনের সমস্যা ছিল না এবং স্থায়ী সমাধান আপনি হোমিওপ্যাথিতে পেতে পারেন। হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ইজ দ্য বেস্ট ফর দিস ট্রিটমেন্ট। হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট এই সমস্যার জন্য বেস্ট ট্রিটমেন্ট। আপনি যদি এই সমস্যাটিকে স্থায়ীভাবে সমাধান পেতে চান, আপনি যদি আমাদের কিছুদিন সময় দেন তাহলে দেখবেন আপনি এর থেকে স্থায়ী সমাধান ফিরে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সে বন্ধু ভালো থাকবেন ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।